উপনির্বাচনের প্রস্তুতি, যেহেতু 10ই জুলাই উপনির্বাচন এবং তৃণমূলের তরফে প্রার্থী নাম প্রায় ঘোষণা করে দেওয়া হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে আপনারা যেহেতু প্রধান বিরোধী দল, রাজ্য সভাপতিকে কেন্দ্রীয় মন্ত্রী করে দেওয়া হয়েছে, রাজ্য বিজেপি কতটা প্রস্তুত? আমি এটা নিয়ে একদমই কোনো মন্তব্য করব না। তার কারণ আপনাদের একটা জিনিস ভুল হচ্ছে যে প্রার্থী নির্বাচন, প্রচার কৌশল, এই সবটাই কিন্তু সংগঠন তৈরি করে। ভারতীয় জনতা পার্টিতে সংগঠনের একটা সিস্টেম রয়েছে। আমি রাজ্যের কোর কমিটির সদস্য, 15 জন না 18 জন আছে। সেই কোর কমিটির মিটিংয়ে যদি ডাকে, সেখানে যদি আমাকে কিছু বলতে বলা হয় বা আমি মনে করি যে বলবো বা সাইলেন্ট থাকবো, অনেক সময় সাইলেন্ট থাকি, আর অনেক সময় বলার যদি প্রয়োজন মনে করে বলি, আবার জিজ্ঞেস করলেও নির্বাক থাকি না, উত্তর দেওয়ার চেষ্টা করি। তা সেখানেই বলবো, কিন্তু আমি এটা নিয়ে সামগ্রিকভাবে পার্টিকে প্রতিনিধিত্ব করি না, সংগঠন করে। এটা নিয়ে জানতে গেলে আমাদের প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে জানতে হবে, যিনি প্রত্যেক দিন সাংবাদিকদের সামনে থাকেন। এটা নিয়ে জানতে গেলে কনসার্নিং জেলার যারা সভাপতিরা রয়েছেন তাদের কাছ থেকে জানতে হবে। আমার কাছে এবারে আমার রোলটা কি হবে, 4 জায়গায় প্রার্থী হওয়ার পরে পার্টির স্টেট অফিস থেকে প্রচারের জন্য যদি আমাকে বলে, আমি আমার নিজের গাড়িতে, আমি তো সরকারি গাড়ি চড়ি না, আর পার্টি থেকেও তেল নিই না, আমি নিজে তেল ভরে আমার বাড়ির পয়সায়, পেট্রোল পাম্পটা আছে, কয়েক লক্ষ টাকা রোজগার আছে, বৈধ রোজগার, সেই তেল ঢুকিয়ে আমি যাব। আর যদি রায়গঞ্জে প্রচারে যেতে হয়, ফিরতে পারবো না, ওখানে থাকতে হবে, তাহলে মালদাতে হোটেল ভাড়াটাও আমি নিজে পেমেন্ট করে থাকবো। নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। অবশেষে শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সে জানিয়েই দিলেন যে উনি যে বিধানসভার উপনির্বাচনের যে 4 জন প্রার্থী, সেই 4 জন প্রার্থীর নাম ঠিক করার মধ্যে উনি কোনো রকমভাবে আর থাকবেন না। এটা পরিষ্কারভাবে উনি জানিয়ে দিলেন। আপনারা সেই ভিডিওটা আপনারা শুনলেন যে শুভেন্দু কি বলেছেন, এবং সেখানেই শেষ নয়, তার যে অভিমান, আমি যদি বলতে পারি, সেটা তার আর এই বক্তব্য থেকে ঝরে পড়ছে বারবার করে। কারণ শুভেন্দু লোকসভার সময় শুভেন্দু অধিকারীর কথা শুনে অনেক প্রার্থী ঠিক হয়েছিল, কিন্তু পরবর্তীকালে বিজেপি 2019 সালের লোকসভার থেকে 2024 লোকসভায় খারাপ ফল করায় আর কি, ভোটের নয়, ভোটের পার্সেন্টেজেও যেমন এবং সেখানে সংখ্যাতেও, সেখানে দাঁড়িয়ে বিজেপির বহু নেতা কিন্তু সেই দায় শুভেন্দু অধিকারীর ঘাড়ে ঠেলে ফেলে দিয়েছেন। বিশেষ করে দিলীপ ঘোষ সরাসরি কার দায় নিতে হবে বলে তিনি নাম না করে শুভেন্দু অধিকারীকেই চাঁদমানি করেছেন। তো সেই অবস্থায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কিন্তু যেটা স্পষ্ট করে দিলেন যে তিনি আর প্রার্থীর মনোনয়নে বা প্রার্থীর নাম ঠিক করায় তিনি থাকবেন না। এবং তিনি কি করবেন, তাকে যদি দল প্রচার করতে বলে তাহলেই তিনি প্রচারে যাবেন সেখানে দাঁড়িয়ে। এবং বিজেপির কি সিস্টেম, যে উনি আর কি বিরোধী দলনেতা হিসাবে ওনার যে প্রার্থী নির্বাচনে কোনো রকম ওনার আর কি বিরোধী দলনেতা যে প্রার্থী নির্বাচনে কোনো একটা বড় ভূমিকা নেই, সেটা উনি স্পষ্ট করার চেষ্টা করলেন। তো আমি জানি না এখনো পর্যন্ত বিজেপির এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো বৈঠক হয়েছে বলে আমার জানা নেই প্রার্থী নিয়ে, যদিও 10ই জুলাই দেরি আছে। কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু এর মধ্যে অনেকটা গুছিয়ে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস মানিকতলা কেন্দ্রের প্রার্থী ঠিক করে ফেলেছে, প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রীকে সেখানে প্রার্থী করেছে। আরও যে 3টে কেন্দ্রে ভোট হচ্ছে, সেখানে 3 জনই যারা বিজেপি থেকে এসেছিলেন, শ্রীকান্ত কল্যাণী, বিশ্বজিৎ বা মুকুটমণি অধিকারী, তাদের ক্যান্ডিডেট করা হবে কিনা সেটা অন্যতম বড় যে প্রশ্ন। যেহেতু তারা বিধানসভায় পদত্যাগ করে লোকসভায় লড়েছিলেন এবং প্রত্যেকেই লোকসভায় হেরে গেছেন, ফলে তাদের আবার প্রার্থী করার একটা সম্ভাবনা আছে। কিন্তু উল্টো দিকে আমরা যদি বিজেপির দিক থেকে দেখি, এখনও কিন্তু বিজেপি কোথাও ঘর গুছিয়ে আর কি উঠতে পারেনি, বরং লোকসভা ভোটের ফলাফলের পর বিজেপির আকচি বা বিজেপির গোলমাল বহু অংশে বেড়ে গেছে। সবাই প্রকাশ্যে বলতে শুরু করেছেন, শুধুমাত্র প্রার্থী পদ নিয়ে নয়,
বরঞ্চ অনেক বেশি আর্থিক তছরূপ হয়েছে বা আর্থিক দুর্নীতি হয়েছে, সেটাও কিন্তু প্রকাশ্যে বিভিন্ন লোক মুখ খুলছেন। যেমন আমরা জানি যে কৃষ্ণনগরের যে বিজেপি প্রার্থী, তিনিও মুখ খুলেছেন, অন্য জায়গা থেকেও আসছে, অন্য জায়গা থেকেও খবর বেরোচ্ছে যে টাকা অ্যালোকেট দেওয়া হয়েছিল রাজ্য থেকে বা প্রার্থী সেটা দিয়েছিল, সেটা তলার লেভেল পর্যন্ত নামেনি, সেটা বুস্তর পর্যন্ত নামেনি। নানা নানা নেতার নামে অভিযোগ আসছে যে টাকাটা তারা স্রেফ মেরে দিয়েছেন। তো এই চাপানুতর যখন একদিকে চলছে, সেখানে শুভেন্দু অধিকারী নিজেকে প্রার্থীপদ থেকে সরিয়ে নেওয়া বা উনি নিজেকে একটা জায়গায় কনফাইন করে দিলেন বা নিজেকে বন্দি করে দিলেন, যে সেখানে উনি শুধুমাত্র প্রচার করবেন। এবং সেখানেও যেটা উনি স্পষ্ট করে দিয়েছেন যে বিজেপির থেকে উনি যে প্রচারে যাবেন, সেখানে বিজেপির থেকে উনি কোনো টাকা পয়সাও নেবেন না। উনি যদি রায়গঞ্জে প্রচার ওনাকে পাঠানো হয়, সেই জায়গায় দাঁড়িয়ে উনি সেখানে মালদার হোটেলে থাকবেন, নিজের পয়সায় থাকবেন। এবং উনি জানিয়ে দিয়েছেন যে পার্টি থেকে তিনি কোনো গাড়ির তেলের পয়সা দেয় না, তেলের পয়সা তিনি নিজেই ভরেন। ফলে স্বাভাবিকভাবেই আজকে বিজেপির যারা আর কি দিলীপ ঘোষ, যারা পুরনো নেতা বা ওল্ড ইজ গোল্ড বলে নানাভাবে আর কি নিজেদের জাহির করছিলেন, যে এই লোকসভা ভোটের পর যে দ্বন্দ্বতা সব ক্রমাগত সামনে চলে এসেছে, যেটা আগেও বিজেপিতে এসেছে বারবার করে, একটা ভোট হারলেই বিজেপি যে দ্বন্দ্ব বারবার করে বাইরে চলে আসে, সেটা হচ্ছে যে কাদের হাতে বিজেপির ব্যাটনটা থাকবে। সেটা কি পুরনো আমলের নেতাদের আমলে থাকবে, না কি যারা নতুন তৃণমূল থেকে এসেছে সেখানে থাকবে, সেই দ্বন্দ্বটা কার হাতে থাকবে। তো সেখানে দাঁড়িয়ে আবার সেটা এই 2024 ভোটে বিজেপির খারাপ ফলের পর এই দ্বন্দ্বটা আবার প্রকাশ্যে অনেক বেশি নিয়ে এসছেন দিলীপ ঘোষ। এবং তিনি সেখানে প্রকাশ্যেই বলতে শুরু করেছেন দলের সংগঠন নেই, দলের আর কি যারা পুরনো নেতা তাদের আমল দেওয়া হচ্ছে না, যাদের ওপর নির্ভর করা হচ্ছে তাদের দিয়ে প্রশ্ন তুলেছেন। অর্থাৎ তিনি দলের যে কার্যক্রমে সন্তুষ্ট নয়, সেটা তিনি দলের ফোরামের মধ্যে না পেলে তিনি কিন্তু সেটা প্রকাশ্যে বলেছেন। ফলে যেটা হয়েছে, বিজেপিতে কিন্তু গোলমালটা নানা স্তরে সেই গোলমালটা চূড়ান্ত আকার ধারণ করেছে। এই অবস্থায় শুভেন্দু কিন্তু নিজেকে বলা যেতে পারে একটা বিশাল জায়গা থেকে নিজেকে সরিয়ে নিলেন। যদি আমি সরাসরি এর আর কি কোনো পক্ষ বা এ না নিয়ে যেটা বলি, সেটা কিন্তু স্বাভাবিকভাবেই তৃণমূলের ফলে বিজেপির কিন্তু প্রচুর ক্ষতি হলো। কারণ এই রাজ্যে বিজেপিকে একটা প্রাসঙ্গিকতায় রেখেছিলেন কিন্তু শুভেন্দু অধিকারী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হয়তো অন্যদের সাংগঠনিক দক্ষতা থাকতে পারে বা তাদের আর কি বাগ্মিতা থাকতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তৃণমূল কংগ্রেসকে প্রতিনিয়ত সকাল থেকে রাত যে চাপের মধ্যে রাখা, নানা রকম দুর্নীতির অভিযোগ সামনে নিয়ে আসা, নানা রকম প্রশ্ন তোলা বিধানসভা এবং বিধানসভার বাইরে, সেটা তো কিন্তু শুভেন্দু অধিকারী নেতৃত্বেই হয়েছিল। আমরা দেখেছিলাম যে বিজেপি অনেক বেশি অ্যাটাকিং হয়ে গিয়েছিল। এবার শুভেন্দুর আজকে প্রেস কনফারেন্সে যে বডি ল্যাঙ্গুয়েজ দেখা গেল, সেটা অনেক বেশি ম্রিয়মান। যে শুভেন্দুকে লোকসভা ভোটের আগে দেখা গিয়েছিল যে অনেক বেশি চনমনে, অনেক বেশি প্রেশার ক্রিয়েট করছেন, সেই জায়গায় এদিন সল্টলেকে যে প্রেস কনফারেন্স উনি করলেন, সেই জায়গায় কিন্তু শুভেন্দুর অধিকারীর বডি ল্যাঙ্গুয়েজ অনেক ম্রিয়মান। কারণ একটা নেতার কি বলবেন থেকে বড় কথা হচ্ছে নেতার বডি ল্যাঙ্গুয়েজের দিকে তার কর্মীরা বা ভোটাররা তাকিয়ে থাকেন, যারা সেই দিকের ভোটার। সেখানে দাঁড়িয়ে যে শুভেন্দু অধিকারীর বডি ল্যাঙ্গুয়েজ প্রচণ্ড রকম পজিটিভ ছিল, যে যেখানে মঞ্চে উঠলেই তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করতেন। এখানে দাঁড়িয়ে আমি দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন প্রশ্ন হলো তার বিদেশে চিকিৎসা করানোর সম্পর্কে, তিনি কোনো কথা উল্টে প্রশ্নে সরাসরি কোনো জবাব দিলেন না, উল্টে বললেন না সে তো যেতেই পারেন, ওনার ব্যক্তিগত বিষয়, আমিও ইচ্ছা হলে জগন্নাথের মন্দিরে যেতে পারি। ফলে উনি সরাসরি কোনো উত্তর দিলেন না। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন জিজ্ঞেস করা হলো যে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিটিং করেছেন সেখানে তৃণমূল কংগ্রেসের প্রসঙ্গে এসছে এবং দলের প্রসঙ্গে এসছে, সেখানেও তুমি বরং এড়িয়ে গিয়ে বললেন যে এরপরেও তো মমতা বন্দ্যোপাধ্যায়কে লোকে ভোট দিয়েছে, 45% মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছে এবং এটা উনি করেন। উনি আগেও উদাহরণ দিলেন যে উনি যখন মৌসুম বেনজির নূরকে নবান্নে নিয়ে এসেছিলেন, ওখানেই পতাকা দেওয়া হয়েছিল। কিন্তু যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা বোঝা গেল শুভেন্দুর, যে শুভেন্দু অধিকারী অনেকটা আহত। জানা নেই যে এই
বাংলার বিজেপির এই খেওয়াখেই বা এই আঁকচা আঁকচি এটাও সেন্ট্রাল লিডাররা কবে নজর দেবেন? এখনও পর্যন্ত কোনো নজর এসেছে বলে মনে হয় না, বা কেউ কাউকে মুখ বন্ধ করতে বলেছে বলে সেটাও মনে হয় না। বরঞ্চ সেন্ট্রাল লিডাররা এখন অনেক বেশি জাতীয় সভাপতি ঠিক হবে, তারপর হয়তো বাংলার দিকে নজর দেওয়া হবে। আর যেহেতু এবারে দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি এককভাবে, সেখানে নানাভাবে শরিকি চাপের মধ্যে তাদের থাকতে হচ্ছে। ফলে একটা প্রশ্ন বারবার করেই এসে যায়, সেটা হচ্ছে বিজেপি অন্যান্য স্টেটে যতটা অ্যাক্টিভ, অন্তত সেন্ট্রাল লিডারশিপ যতটা অ্যাক্টিভ, পশ্চিমবঙ্গ নিয়ে কি তারা ততটা অ্যাক্টিভ নয় এখনও পর্যন্ত? কিন্তু এখনও পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না, কারণ এত কিছু চাপানুতনের পরও আমরা কিন্তু দেখিনি বিজেপির কোনো সেন্ট্রাল লিডার বা কোনো পর্যবেক্ষক বা সহকারী পর্যবেক্ষক কাউকে এলেন বা প্রত্যেককে দিল্লিতে ডেকে পাঠালেন যে তোমরা বাইরে মুখ খুলবে না, এখনও কিন্তু দেখা যায়নি। একদিকে আমরা কি দেখছি? একদিকে দেখছি যে দলের কর্মীরা মার খাচ্ছেন, বহু জায়গায় বিজেপি কর্মীরা বাড়ি ছাড়া হয়ে গেছেন, তাদের দোকানপাট বন্ধ হয়ে গেছে, বিজেপি নেতারা অভিযোগ করছেন তাদের রেশন বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে সব নেতারা যে একসাথে গিয়ে দাঁড়াবেন সেরকম কোনো ভূমিকা কিন্তু দেখা যাচ্ছে না। উল্টে যেটা দেখা গেল যে বিরোধী দলনেতা যে অন্তর্নব মুখ ছিলেন তিনি পুরো প্রসেস থেকে সরে দাঁড়ালেন। এটা আগামী দিন যদি এই ইস্যু তাড়াতাড়ি অ্যাড্রেস করা না হয় তাহলে বিজেপির ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। এখন দেখা যাক বিজেপির সেন্ট্রাল লিডারশিপ কবে নজর দেন এবং কবে তাড়াতাড়ি এটা সমাধান করতে পারেন। চলুন আপনারাও তাকিয়ে থাকুন, আমরাও দেখি। এই চ্যানেল আপনারা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত দিন।